নমস্কার, সংবাদ পড়ছি মিতা গোস্বামী। আজকের বিশেষ বিশেষ খবর হলো বেসরকারিভাবে নির্মিত ভারতের প্রথম রকেট বিক্রম-1 সফল উৎক্ষেপণ। ত্রিপুরা পুলিশকে আরও আধুনিক প্রযুক্তি নির্ভর করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বলেছেন মুখ্যমন্ত্রী। নেশাসক্তদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ বিভিন্ন গঠনমূলক কাজে অংশগ্রহণের আহ্বান রাজ্যপালের। ৭৭তম রাজ্যভিত্তিক বন মহোৎসবে বেশি করে বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ বনমন্ত্রীর। জাপান ওপেন ফাইনালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন পি.ভি. সিন্ধু। এবারে বিস্তারিত সংবাদ। ভারতে প্রথম বেসরকারিভাবে নির্মিত কক্ষপথীয় রকেট বিক্রম-1 আজ সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ দুপুর 12:05 এর উৎক্ষেপণ হয়। এর মাইল ফলকের মাধ্যমে বেসরকারিভাবে কক্ষপথীয় উৎক্ষেপণ সক্ষমতা অর্জনকারী বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারত স্বীকৃতি পেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের জন্য স্কাইরুট এরোস্পেসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি দূরভাষে স্কাইরুটের টিমের সঙ্গে কথা বলেন এবং ঐতিহাসিক মহাকাশ অভিযানের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বিক্রম-1 টিমকেও তাঁর সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ জানান। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং ও এর সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক ড বিক্রম সারাভাইয়ের নামে নামকরণ করা হয় বিক্রম-1। এতে রয়েছে 3 সলিড প্রোপেলেন্ট স্টেজ এবং এর অরবিটাল অ্যাডজাস্টমেন্ট মডিউলে একটি তরল জ্বালানি চালিত ইঞ্জিন, যা নির্ভুল কক্ষপথে প্রবেশ এবং বিভিন্ন কৌশলের জন্য ব্যবহৃত হয়। In the space and that's the best part about it. You have to think and you have to think. Yes, it's been miraculous over the last just half a decade. Half a decade is hardly a time in the life of a space sector. If you compare us with those who started much earlier than us, for example, the then Soviet Union, the USA, and not only that, our record of first-time success has also been is remarkably higher compared to the other nations. Even today's one is added to that record. Right. For example, the Vikram one is just is a test flight by this accomplished group of Skyroot, and then they will be also commercializing it and going in for further. Right. Similarly, I think a healthy public-private synergy in the space sector is what is going to make it more and more competitive. So we will have to find ways and means of optimum synergy and integration between the government and the non-government sector space players. ত্রিপুরা পুলিশকে আরও আধুনিক প্রযুক্তি নির্ভর, দক্ষ এবং জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর। খুব শীঘ্রই আরও 218 জন সাব ইন্সপেক্টর এবং 916 জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াও শুরু হবে। আর কে নগরে টিএসআর 2য় ব্যাটালিয়নের সদর দপ্তরে এ চন্দ্র রামারাও প্রশিক্ষণ কেন্দ্রে আজ ত্রিপুরা পুলিশের 92তম কনস্টেবল পাসিং আউট প্যারেডে অংশ নিয়ে এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন ত্রিপুরা পুলিশের 469 জন কনস্টেবল এবং একজন টিএসআর এর রাইফেলম্যান সহ মোট 470 জনের পাসিং আউট হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড উপভোগ করেন। প্রশিক্ষণকালে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী কনস্টেবলদের হাতে পুরস্কারও তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে ডিজিপি অনুরাগ বলেন, পুলিশের ইউনিফর্ম শুধু একটি পোশাক নয়, এটি দায়িত্ব, শৃঙ্খলা এবং জনসেবার প্রতীক। মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের আইন প্রয়োগের পাশাপাশি মানবিকতা, পেশাদারিত্ব এবং কর্তব্যনিষ্ঠা বজায় রাখাই অন্যতম প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে মুখ্য সচিব জে.কে. সিনহা, স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্য সরকার ত্রিপুরা পুলিশকে আরো আধুনিক, মডার্নাইজ যাতে করা যায়, আরো যাতে দক্ষ করা যায়, জনবান্ধব করে তুলতে আমরা ত্রিপুরা সরকার বদ্ধপরিকর। পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশিং, সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং এবং মহিলা ও শিশুদের নিরাপত্তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আমি বিশ্বাস করি আজ প্রশিক্ষণ সম্পন্ন করা প্রত্যেক পুলিশ সদস্য এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এবং জনগণের আস্থা অর্জন করে সৎ, নিষ্ঠাবান ও মানবিক পুলিশ সদস্য হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। माननीय मुख्यमंत्री महोदय दिक निर्देशानुसार त्रिपुरा पुलिस के आधुनिक प्रजुक्ति निर्भर और जनमुखी বাহিনীতে পরিণত করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং, নারী ও শিশু সুরক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নে আরও গতি আনতেই জেলাভিত্তিক গার্জিয়ান মিনিস্টার নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আর কে নগরে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বিষয়ে নিজের প্রতিক্রিয়াও জানান। উল্লেখ্য, গতকালই রাজ্য সরকার মন্ত্রিসভার 11 জন সদস্যকে বিভিন্ন জেলার গার্জিয়ান মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। অনারেবল মিনিস্টাররা আছেন, ওনার তো নর্মাল যে কাজ ওনাদের ডিপার্টমেন্টের কাজ করেন, কিন্তু তাছাড়াও সবাই এবং যে যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে অন্য ডিস্ট্রিক্টে। এবং আমাদের বহু স্টেটের মধ্যে এই ধরনের একটা কার্যক্রম রাখা হয়েছে, তো সেইভাবে আমরাও এখানে রেখেছি এবং তারা নিয়মিত সেখানে যাবেন। এবং শুধু তাদের ডিপার্টমেন্টের খালি আলোচনা না, সব ডিপার্টমেন্টেরই বিভিন্ন স্কিম, সেটা সেন্ট্রালের বা আমাদের রাজ্যেরও, সেই সব স্কিমের বিষয়ে ওনারা আপডেট নেবেন এবং সেগুলো মুখ্যমন্ত্রীর অফিসে ওনারা সমস্ত বিষয়গুলো আমাদের জানান। নেশার আসক্তদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, দক্ষতা উন্নয়ন সহ অন্যান্য গঠনমূলক কাজে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ আগরতলা এমবিবি কলেজ অডিটোরিয়ামে নেশা মুক্ত ত্রিপুরা শীর্ষক কর্মশালার সূচনা করে তিনি একথা বলেন। তিনি বলেন, নেশায় আসক্তদের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করলেই তারা নেশার কবল থেকে বেরিয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারবে। সেজন্য তিনি শিক্ষক, অভিভাবক সহ সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নেশার বিরুদ্ধে লড়াই করারও আহ্বান জানিয়েছেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে ছিলেন উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা, সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, এমবিবি কলেজ অধ্যক্ষ ডক্টর অর্জুন গোপ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মশালায় একটি মুক্ত কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। जो फैमिली है, मैं लास्ट में इतना ही बोलना चाहता हूं कि फैमिली मेंबर्स, टीचर्स, ये समाज सब मिलके ये ड्रग का जो राक्षसी है, ड्रग का जो मेनान्स है, ये ड्रग मेनान्स से बाहर लाने के लिए उस दिशा में फैमिली मेंबर्स, टीचिंग कम्युनिटी और समाज के सब लोग मिलके इसके खिलाफ लड़ना है। ये राक्षस के खिलाफ जीतने के दिशा में सब सोचना है। और ये अभी नए नए तरीके आए हैं, इसके लिए ये टेक्नोलॉजी उधर वाले भी यूज कर रहे, अपने जो ट्रैफिकर्स है वो भी यूज कर रहे। জনগণনা 2027 অনলাইনে স্বগণনা সম্পন্ন করলেন মেয়র দীপক মজুমদার। গতকাল রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা অনলাইনে স্বগণনা সম্পন্ন করেন। আজ জনগণনা ও নাগরিক নিবন্ধনের অধিকর্তা রতন বিশ্বাস মেয়রের বাসভবনে গিয়ে স্বগণনার সম্পূর্ণ প্রক্রিয়ায় মেয়রকে সহায়তা করেন। মেয়র দীপক মজুমদার বলেন, এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। গণনাকারী ও সুপারভাইজাররা আধুনিক মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। রতন বিশ্বাস জানান, আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত চলবে জনগণনা। এছাড়া স্বগণনা পোর্টালের মাধ্যমে নাগরিকরা নিজেরাই নিজেদের তথ্য অনলাইনে নিবন্ধন করতে পারবেন 31 জুলাই পর্যন্ত। যে আমাদের সমৃদ্ধ ভারত গড়ার ক্ষেত্রে, বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে
এবং আমাদের সমস্ত পরিকল্পনা তৈরি করার ক্ষেত্রে জনগণনা অত্যন্ত সেন্সাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সমস্তই ডাটার বেস করে কিন্তু সমস্ত পরিকাঠামো তৈরি করা হয়, সমস্ত ব্যবস্থাপনা বা কর্মসূচি বা প্ল্যানিংয়ের যা হয় বা অর্থ বরাদ্দ হয় বা কোনো রকম সংরক্ষণ, যেটা আমি পৌর নিগম সংরক্ষণ বলি, বিধানসভা বলি, লোকসভা বলি, বা সবটাই বিষয় কিন্তু এই সমস্ত জনগণনা সেন্সাসের উপর নির্ভর করে, জনসংখ্যার উপর নির্ভর করে। সেলফ ইনুমারেশনের স্টেপ গতকালকে শুরু হয়েছে, এই প্রসেসে স্যারও যুক্ত হলেন। গতকালকে আমাদের অনারেবল গভর্নর স্যার, অনারেবল সিএম স্যার এবং আরও আমাদের অনারেবল ডিগনিটারি যারা আছে, মিনিস্টার সহ ওনারাদের কাছে আমরা অ্যাপ্রোচ করেছি, ওনারাও করবেন। একটাই লক্ষ্য, যাতে আমাদের এই সেলফ ইনুমারেশনের প্রসেস যেটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে দেশের মধ্যে, আমাদের দেশে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করা হয় সেন্সাসের ক্ষেত্রে, এই প্রসেসের মধ্যে তাকে জনগণকে উৎসাহিত করা, নাগরিকদের উৎসাহিত করা যে সেলফ ইনুমারেশন আপনিও আপনারটা করুন। সবার মাধ্যমে আমি অ্যাপিল করি আমাদের অধিকর্তা হিসেবে নাগরিক যারা আছেন, সমস্ত ধরনের মানুষ যারা আছেন, সরকারি অফিসিয়ালরা, আপনারা কাম ফরওয়ার্ড এবং ডু দি সেলফ ইনুমারেশন এই প্রসেসটার মধ্যে দিয়ে। সত্যি এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের দেশের জন্য। এটা জনগণনা 2027-এর প্রথম ধাপে আজ অনলাইনে স্বগণনার নিজের তথ্য নথিভুক্ত করেছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, দেশ এবং রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে একজন সচেতন নাগরিক হিসেবে তিনি ও তাঁর পরিবারের অন্য সদস্যদের তথ্য অনলাইনে নথিভুক্ত করেছেন। অনলাইনে স্বগণনার মাধ্যমে রাজ্যবাসীকে নিজের তথ্য নথিভুক্ত করার আহ্বান জানান তিনি। উদ্ভাবনী সামাজিক সংস্থার উদ্যোগে প্রজ্ঞানদীপ 2.0 কর্মসূচির মাধ্যমে উত্তর জেলার মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সম্মাননা স্মারক ও আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। জেলা পরিষদের কনফারেন্স হলে আজ আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, ছিলেন লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার প্রসূন কান্তি দাস প্রমুখ। অনুষ্ঠানে 30 জন মেধাবী ছাত্রছাত্রীকে সম্মাননা প্রদান করা হয়। অপর্ণা নাথ বলেন, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিভিন্ন বৃত্তি ও শিক্ষা সহায়তা প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে। তিনি শিক্ষার্থীদের এই সুযোগের যথাযথ সদ্ব্যবহার করে ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের আহ্বান জানান। আমি বলবো, উন্নতির চরম শিখরে আমরা পৌঁছে যাচ্ছি। এখানে যারা স্টুডেন্টরা তোমরা আলোচনা রেখেছো এবং যারা আলোচনা রাখোনি, আমি প্রত্যেককে মেধার তালিকায় আমরা প্রস্তুত করতে পেরেছি, সেটা আমরা গর্বিত। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আজ খোয়াই স্বপনপুরী অতিথি নিবাসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা চক্র। একই সঙ্গে প্রবন্ধ ও চিঠি লেখা প্রতিযোগিতায় বিজয়ীদেরও এদিন পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, আইনজীবী ননীগোপাল দেবনাথ, খোয়াই পৌর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুখেন্দু বিকাশ দে সহ বিশিষ্টজনেরা। শুভাশিস তলাপাত্র বলেন, কবি সুকান্তকে জানতে গেলে ওনার কবিতা পড়তে হবে, জানতে হবে কবি সুকান্তের সময়কালের পরিস্থিতি সম্পর্কেও। আমি একটু আগে বলছিলাম যে সুকান্তের সেই সময়টা বাংলার ইতিহাসে একটা ভয়ঙ্কর সময়। 1943 সাল, 41 থেকে 43 সাল বাংলার কৃষিক্ষেত্র জুড়ে কৃষকদের অসাধারণ সব সংগ্রাম চলছে। 1943 সালে যে সংগ্রামটাকে আমরা দেখতে পারি, সবাই মিলে নাম দিয়েছেন তেভাগার লড়াই, তেভাগার আন্দোলন। সেই লড়াইটার খবর পাচ্ছেন সুকান্ত। কেন, কি করে খবর পাচ্ছেন সুকান্ত? সুকান্ত সেই সময়ে কমিউনিস্ট পার্টির যে মুখপত্র জনযুদ্ধে কাজ করতে, জনযুদ্ধের কিশোরদের জন্য একটি পাতা বরাদ্দ ছিল, সাপ্তাহিক পাতা, তার সম্পাদক ছিল সুকান্ত। দক্ষতা উন্নয়নের মাধ্যমে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করে তুলতে TRLM এর উদ্যোগে গোমতী জেলার টেপানিয়া ব্লক এলাকায় চলছে প্রশিক্ষণ কর্মসূচি। স্বসহায়ক দলের দিদিরা আজ খুঁজে পাচ্ছেন নতুন আয়ের উৎস। একটি প্রতিবেদন। গোমতী জেলা টেপানিয়া ব্লকের হদ্রা কমিউনিটি হলে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে চলছে ব্লক প্রিন্টিং অন টেক্সটাইল বিষয়ক 20 দিনের প্রশিক্ষণ কর্মসূচি। এর মূল লক্ষ্য হল গোমতী জেলার টেপানিয়া ব্লকের গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করা।
জানিয়েছেন ব্লকের বিডিও অর্জুন দেবনাথ। প্রশিক্ষণ কর্মশালায় শাড়িসহ নানা কাপড়ের উপর ব্লক প্রিন্টিং করার কৌশল শেখানো হচ্ছে। এতে 15টি স্বসহায়ক দলের বাছাই করা 24 জন সদস্যকে প্রথম পর্যায়ে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি। ওই এলাকার বিভিন্ন যে স্বনির্ভর দল, সেই স্বনির্ভর দল থেকে বাছাই করা 24 জন মা বোনদের নিয়ে আমরা 20 দিনের একটা প্রশিক্ষণ কর্মশালা চলছে। সেই কর্মশালাতে আমাদের বিশেষ করে আমাদের বাঙালি মা বোনেরা যেসব শাড়ি ব্যবহার করেন তার উপরেই ব্লক পেইন্টিং এবং টেক্সটাইল নতুন কর্মশালায় আমাদের চলছে। এই কর্মশালাতে আমরা প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে যে প্রত্যেকটি পরিবারের মা বোনদের আমরা স্বনির্ভর করে তোলার লক্ষ্যে যে স্লোগান লোকাল ফর ভোকাল, সেই স্লোগানকে সামনে রেখে আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা চলছে। প্রশিক্ষণ পেয়ে খুশি শিক্ষার্থী পূর্ণিমা দেব মজুমদার, দীপা দেবনাথ, পুষ্প রাহা মজুমদার, তৃষ্ণা চক্রবর্তীরা। 15টি স্বসহায়ক দলের 24 জন সদস্য প্রশিক্ষণ নিয়ে আজ নতুনভাবে জীবিকা অর্জনের স্বপ্ন দেখছেন। আমরা যে কদিনে কাজ করছি মানে ভালোই হয়েছে, আমরাও খুব উৎসাহ আছে। আমরা চাই আগামীতে মানে আরো যাতে আগাইতে পারি, মানে আরো ভালোভাবে কাজ করতে পারি, এটা নিয়ে আমরা সব দিদিরই আগ্রহ। সব দলের যে এসএসজি মেম্বাররা আমরা একটাই লক্ষ্য, আমরা এই বুটিক শাড়ির কাজ কইরা সেটা আমরা যাতে নিজেও যাতে স্বাবলম্বী হই, সাথে আমরা যে 24 জনের যে একটা ইউনিট দিদিরা আমরা মিলে সবাই করতেছি তারাও যাতে আমরা স্বাবলম্বী করতে পারি, এটাই আমরা লক্ষ্য থাকবে। আমরা যাতে এই বুটিক শাড়ির কাজ শিখে আর নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, স্বাবলম্বী হতে পারি, সাথে সাথে আমাদের গ্রামের আরো মহিলাদের স্বাবলম্বী করতে পারি এবং আমাদের এই জিনিসগুলো যাতে বাইরে নিয়ে বিক্রি করতে পারি। আমরা সব দিদিরা বুটিকের কাজ শিখতে এসেছি, সব দিদিরা আগ্রহ করে শিখেছি। আমরা আগামী দিনেও যেন ভালো করে এগিয়ে যেতে পারি, সবাই সব ভালো করে চেষ্টা করব। প্রশিক্ষক শিপ্রা দাস জানিয়েছেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কাপড়ের নকশা তৈরির পদ্ধতি এবং বাজারজাতকরণ উপযোগী পণ্য তৈরি করতে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। মানে এভরিথিং সবকিছুর মধ্যেই ব্লক পেইন্টিংটা খুব সুন্দর করে যাতে তারা করতে পারে, তারা যে একটা মানে শিক্ষা যাতে একটা বিজনেস করতে পারে, স্বাবলম্বী হইতে পারে, এমন ভাবে আমি শিখাই দিতেছি আর কি। টিআরএলএম এর এই উদ্যোগ গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি স্থানীয় হস্তশিল্প এবং ক্ষুদ্র উদ্যোগের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এই কাজ করে তারা বাজারজাত করবেন, আত্মনির্ভর হবেন, স্বাবলম্বী হবেন, এই আশায় তারা 20 দিনের এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছে। টেপানিয়া ব্লকের হদ্রা গ্রাম পঞ্চায়েতের এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে শ্যামসুন্দর দত্ত, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। রাজধানী আগরতলার চলমান স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আজ শহরের বিভিন্ন রাস্তা, ড্রেন ও পরিকাঠামোগত উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্মার্ট সিটি মিশন ও পৌর নিগমের পদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখা, শহরের জল নিকাশি ব্যবস্থা আরও উন্নত করা এবং নাগরিকদের যাতায়াতের সুবিধার্থে রাস্তার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। आगे ना जो स्टोन वोन लेके लगाते हैं तो ये স্মার্ট সিটির কাজগুলো কোথায় কোন জায়গায় সমস্যা হচ্ছে, আজকে আমাদের মেয়র সাহেব থেকে আরম্ভ করে চিফ সেক্রেটারি, আমার সেক্রেটারি এবং স্মার্ট সিটির আধিকারিকদের সবাইকে নিয়ে আজকে ঘুরলাম এবং যেখানে যেখানে মনে হলো এই কাজগুলো তাড়াতাড়ি করতে হবে। এখানে আপনারা জানেন যে 4 মাস খালি কাজ করা যায় ত্রিপুরাতে, কারণ ওই সময় আমাদের বৃষ্টিপাত হয়, কম হয় এখানে, তো বাকি সময় তো সবসময় বৃষ্টিপাত থাকে।
এই জায়গায় দাঁড়িয়ে যারা কাজ করছেন তারাও একটু অসুবিধা হচ্ছে বৃষ্টির কারণে। আমি বললাম যে কোনো টেকনোলজি ব্যবহার করে তাড়াতাড়ি বৃষ্টি কখন হচ্ছে বা না হচ্ছে এগুলো জেনে কাজগুলো যাতে তাড়াতাড়ি সম্ভব সেগুলো করা হয়। মোটামুটি কবে নাগাদ শেষ হবে? আমি তো 2-3 ঘন্টা আমি ঘুরলাম, অনেক জায়গায় যা দেখালো ওরা যে প্রায় অনেক জায়গায় কমপ্লিশন হয়েছে, খালি ব্ল্যাকটপ দেওয়ার কিছু কিছু জায়গায় বাকি রয়েছে। এখন বৃষ্টির মধ্যে ব্ল্যাকটপ দিতে ওরা চাইছে না, কারণ ব্ল্যাকটপ এখন দিলে থাকবে না, তো পুজোর আগে তো কমপ্লিট হয়ে যাবে ওরা বলছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো বিশেষ দরকার। বনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। দিন দিন ত্রিপুরা রাজ্যে গরমের প্রকোপ বাড়ছে। এই প্রকোপ আরও বৃদ্ধি পাবে যদি না প্রচুর পরিমাণে গাছ লাগানো যায়, বলেছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। আজ তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে ৭৭তম রাজ্যভিত্তিক বন মহোৎসবের উদ্বোধন করে একথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণী রায়, পিনাকি দাস চৌধুরী, জেলা শাসক রাজাত পান্থ, পিসিসিএফ আর কে শ্যামল, সিসিএফ ডক্টর কে শশী কুমার, এসডিএফও অশোক কুমার, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। বন মহোৎসব উপলক্ষে মন্ত্রী সহ অন্য অভ্যাগতরা নতুন গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বন্য হাতির প্রসঙ্গে বনমন্ত্রী বলেন, তাদেরকে মারার কোনো অধিকার মানুষের নেই। প্রত্যেকেরই জীবের অধিকার রয়েছে বেঁচে থাকার। জৈব বৈচিত্র্যকে আমাদের ধরে রাখতে হবে। একটা হাতিরও নাকি প্রয়োজন আছে, আমি বুঝিয়ে বলতে পারবো। মশার দরকার আছে, ডেঙ্গের দরকার আছে, অনেক কিছু প্রাণীর দরকার আছে। ক্লাসরুমে তিনি একজন শিক্ষক, আর জঙ্গলে, পাহাড়ে কিংবা প্রকৃতির নিভৃত কোণে তিনি একজন ফটোগ্রাফার। গত ৩৬ বছর ধরে ক্যামেরার লেন্সে প্রকৃতির অজানা গল্প তুলে ধরছেন উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ডক্টর শ্রীমন্ত রায়। এই নিয়ে দেখুন একটি প্রতিবেদন। ক্যামেরার লেন্সে প্রকৃতির অজানা সৌন্দর্যকে তুলে ধরাই তার পেশা। পেশায় তিনি উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, নাম ডক্টর শ্রীমন্ত রায়। শিক্ষকতার পাশাপাশি গত ৩৬ বছর ধরে আলোকচিত্র চর্চার মাধ্যমে প্রকৃতি ও জীববৈচিত্র্যের নানা দিক ক্যামেরাবন্দি করে চলেছেন তিনি। এই দীর্ঘ পথ চলায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অর্জন করেছেন শতাধিক পুরস্কার ও সম্মাননা। সম্প্রতি মেক্সিকোতে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অবজারভার হিসেবে নির্বাচিত হন ডক্টর শ্রীমন্ত রায়। ভারত থেকে মাত্র ৩ জন এই দায়িত্ব ছিলেন। তাদের মধ্যে উত্তর পূর্বাঞ্চল থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন ত্রিপুরার শ্রীমন্ত রায়। এবছর ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ডের সহযোগিতায় এক যে ফটো কন্টেস্ট করা হয়েছে, তাতে ত্রিপুরার পাখি বিষয়ক টপিকে যে সাবজেক্ট ছিল সেখানে আমি ৩য় স্থান দখল করতে পেরেছি। ডক্টর শ্রীমন্ত রায়ের আলোকচিত্রের মূল বিষয় প্রকৃতি ও জীববৈচিত্র্য। পোকামাকড়, পাখি, বন্যপ্রাণী এবং প্রকৃতির ক্ষুদ্র পরিবর্তনকে ক্যামেরায় ধারণ করাই তার মূল আগ্রহ। তার মতে প্রকৃতির এই জীববৈচিত্র্যকে নথিভুক্ত করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমি মূলত নেচার ফটোগ্রাফি বেশি পছন্দ করি। পোকামাকড়, ম্যাক্রো আমরা বলি, ম্যাক্রো শর্টস, তারপরে পাখি, ওয়াইল্ড লাইফ, এগুলো তোলার চেষ্টা করি। আমি একজন ফটো লাভার এবং এই ছোট ছোট জীবজন্তুদের মধ্যে যে জীবনের যে বৈচিত্র্যগুলো আছে, তাদের ওই যে হৃদয় স্পন্দনগুলো আমার ক্যামেরায় বন্দি করার চেষ্টা করি। শিক্ষকতার পাশাপাশি আলোকচিত্রের মাধ্যমে ত্রিপুরার প্রকৃতি ও জীববৈচিত্র্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন ডক্টর শ্রীমন্ত রায়। তার এই সাফল্য রাজ্যের আলোকচিত্র চর্চার ক্ষেত্রেও নতুন অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে। কাঞ্চনপুর থেকে কিষান কুমার মালির রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে পৌঁছেছেন। আগামীকাল ফাইনালে শিরোপা দখলের লড়াইয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে। সিন্ধুর ক্যারিয়ারে এটি প্রথম জাপান ওপেন ফাইনাল। আজ টোকিওর মেট্রোপলিটন জিমনেশিয়ামে বিশ্বের ৪ নম্বর খেলোয়াড় ও টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন চেন ইউফেইকে ২১-১৯, ১৫-১০ পরাজিত করেন। চেন ইউফেই হ্যামস্ট্রিং ইনজিউরির কারণে মাঝপথেই খেলা থেকে অবসর নেন। প্রথম সেট একসময় ১৮-১৮ থাকলেও অপরূপ ক্রীড়া নৈপুণ্যে সিন্ধু আক্রমণাত্মক স্ম্যাশ আর নেট প্লে দিয়ে চেনকে চাপে রেখে ২১-১৯ জয়ী হন। উল্লেখ্য, জাপান ওপেনে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ফাইনালে গেলেন পিভি সিন্ধু।
প্রতি বছর 20 জুলাই উদযাপিত হয় আন্তর্জাতিক দাবা দিবস। 1924 সালের 20 জুলাই প্যারিসে গঠিত হয়েছিল আন্তর্জাতিক দাবা ফেডারেশন। 1966 সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বজুড়ে দিনটি উদযাপিত হয়ে আসছে। আন্তর্জাতিক দাবা দিবসে লক্ষ লক্ষ মানুষ এমন এক কালোজয়ী খেলাকে উদযাপন করছেন যা কৌশল, ধৈর্য ও অদম্য মানসিকতা গড়ে তুলতে শেখায়। ভারতবর্ষ ধারাবাহিকভাবে বিশ্বমানের দাবাড়ু ও চ্যাম্পিয়ন তৈরি করে চলেছে। এই খেলায় দেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। অসাধারণ প্রতিভাবান তরুণ খেলোয়াড় থেকে শুরু করে বিশ্ব চ্যাম্পিয়ন আন্তর্জাতিক দাবায় ভারতের অভূতপূর্ব উত্থান, বিশ্বমঞ্চে ক্রমবর্ধমান আধিপত্য বিরাজ করছে। দাবা বোর্ডের প্রতিটি চাল যেন জীবনেরই একটি শিক্ষা, আর ভারতের নতুন প্রজন্ম প্রমাণ করে চলেছে সেরা চালগুলো এখনো বাকি। অনূর্ধ্ব-17 জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতার জন্য আজ রাজধানীর রমাকান্ত মিনি স্টেডিয়ামে রাজ্য দলের খেলোয়াড়দের নির্বাচনের জন্য 2 দিনের শিবির শুরু হয়েছে। এতে রাজ্যের 8 জেলার প্রায় 1.5 শতাধিক ফুটবলার অংশ নিয়েছে। প্রাথমিক পর্যায়ে 30 জন খেলোয়াড়কে বাছাই শেষে 20 জনকে নিয়ে চূড়ান্ত দল গঠন করা হবে। টিএফ এর টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডিকে প্রধান জানান, প্রতিভাবান ফুটবলারদের চিহ্নিত করে সেরা দল গঠনে এই নির্বাচনী শিবিরের মূল লক্ষ্য। খেলোয়াড়দের ফিটনেস, দক্ষতা, পরিস্থিতিতে পারফরম্যান্স সহ বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে চূড়ান্ত দল নির্বাচন করা হবে বলে তিনি জানান। हमारा जो नेशनल होता है ये सब जूनियर, जूनियर, सीनियर सब ग्रुप में होता है। तो ये अभी जो हमारा इन्फॉर्मेशन आया उसमें जूनियर नेशनल जो अंडर 17 BCI ट्रॉफी, उसके लिए हमारा नेशनल ने इस अगस्त महीने का 25 से सितंबर का 15 तक ये टूर्नामेंट चलेगा। अभी टूर्नामेंट झारखंड नहीं तो छत्तीसगढ़, ये दोनों का अंदर में एक ही होगा। हमारा पिक्चर अभी तक आया नहीं, तो हम लोग इसका प्रिपरेशन के लिए ट्रायल बुलाया था। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বেসরকারিভাবে নির্মিত ভারতের প্রথম রকেট বিক্রম 1 এর সফল উৎক্ষেপণ। ত্রিপুরা পুলিশকে আরও আধুনিক প্রযুক্তি নির্ভর করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বলেছেন মুখ্যমন্ত্রী। নেশাভক্তদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ বিভিন্ন গঠনমূলক কাজে অংশগ্রহণের আহ্বান রাজ্যপালের। ৭৭তম রাজ্যভিত্তিক বন মহোৎসবে বেশি করে বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ বনমন্ত্রীর। জাপান ওপেন ফাইনালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন পিভি সিন্ধু। আজকের মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।